ভয়ঙ্কর অপরাধ এটা। তাহলে দ্বন্দ্বটা শুরু হলো কোথা থেকে? দ্বন্দ্বটা আমি যেটা হইছি, যেটা ওর রাব্বানির সাথে গিয়ে ফেস টু ফেস তার অফিসে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি প্রায় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন অর্গানাইজেশন বিরুদ্ধে আপনি তীর্যক মন্তব্য করেন। একটা গ্রুপের নাম আমি এখানে দেখতেছি, আর বিশাল বিশাল এই আরো অপ্রয়োজনীয় নামটা আমি দেখতেছি। অর্থাৎ আমি বুঝতে পারতেছি যে এটা অন্য পারপাসে চলে গেছে, এখানে শিল্পটা নাই। প্রিয় দর্শক, ফ্রান্সে গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে ইস্যু, ভাতিজা খ্যাত জনাব মঞ্জুল কাদের ইরফান এবং অফিউরার পরিচালক জনাব কৌশিক রাব্বানী খান নিয়ে মোটামুটি এই মুহূর্তে টক অফ দ্য টাউন ইন প্যারিস। তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব, সংঘাত, ক্ষোভ, আক্রোশ ব্যক্তিগত পর্যায় থেকে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ইস্যু। তাদের নেটিজেনরা কারো পক্ষে কারোর বিপক্ষে প্রতিনিয়তই নানা রকম বার্তা ছড়াচ্ছে। আমরা আসছি এই মুহূর্তে ভাতিজার অফিসে, শুনবো তার কাছ থেকে ঘটনার আদ্যপ্রান্ত। জি, ভালো আছেন আপনি? ঠিক আছে। তো ইরফান ভাই, কেমন চলছে ব্যবসা? ব্যবসা ভালো, আলহামদুলিল্লাহ। না। কিন্তু বর্তমান ব্যবসা খুব খারাপ, মানে এখন যে অবস্থাটা, ব্যবসার বর্তমান অবস্থাটা খুব খারাপ। এটা ভালো না, কারণ হয়তো আপনি সামনে আনবেন। তো আমার এবং দর্শক জানার আগ্রহ আসলে রাব্বানির সাথে আপনার পরিচয়টা কিভাবে আসলে, কারণ পাশাপাশি এই দ্বন্দ্বের শুরু কোথা থেকে? আচ্ছা, রাব্বানির সাথে আমার যে পরিচয়টা সেটা হচ্ছে আমি 2019 সালের দিকে একটা পেজ বা একটা অ্যাকাউন্ট ছিল, ফেসবুক অ্যাকাউন্ট খুলে, এবং সেটাতে আমি রেগুলার লেখালেখি করতাম বিভিন্ন বিষয়ে। ধরেন ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি হতে হয়, তারপরে আপনার কোন জায়গায় গেলে কোন ধরনের অ্যাসোসিয়েশন পাওয়া যায়, কারা ফ্রিতে হেল্প করে, এগুলো নিয়ে অনেক লেখালেখি করতাম। এবং বিভিন্ন গ্রুপে আমি দিতাম আর কি লেখাগুলো। অনেক গ্রুপ ছিল, আমার চাচার গ্রুপ ছিল, আর অনেক মানুষের গ্রুপ ছিল, ওগুলাতে আমি দিতাম। রাব্বানিরও একটা গ্রুপ ছিল, ওইটাতেও দিতাম। তো এইভাবে ও খুব সম্ভবত আমাকে নোট করছে। দেন তারপরে আমি দোভাষী মানে তখন হিসাবে কাজ করতে চাই। তো ওইটার একটা রিলেটেড পোস্ট তৈরি করে বিভিন্ন গ্রুপে দেই যে আমি দোভাষীর কাজ করতেছি, আমার নাম্বারটা এটা। এবং একই সাথে আমার নাম্বার অলরেডি বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছে ছিল তখন, তারা আমাকে ক্লায়েন্ট দিত। তো সেভাবে রাব্বানি আমাকে নক দেয় তখন। তো বলতেছে যে আপনি আমাদের সাথে চাইলে কাজ করতে পারেন, এরকম কিছু একটা লিখে আমাকে নক দেয় আমার ফেসবুক, আমার ইয়েতে। তো তারপরে আমি বললাম ওকে ফাইন, তাহলে আমার ফোন নাম্বারটা আমি আপনাকে দিচ্ছি, আপনি কল দিবেন। তো আমি ফোন নাম্বার দিলাম এবং উনি আমাকে কল দিল। কল দেওয়ার পরে অনেকক্ষণ কথাবার্তা হলো, 1-1.5 ঘন্টার মতো। সে অনেক কথাবার্তা বললো এবং তার বুঝাইলো যে আমার পেজ বা আমার কাজগুলো সে দেখে এবং সে একই ধরনের প্ল্যান করতেছে, তার প্ল্যানটা আছে, আমি চাইলে তার সাথে যুক্ত হতে পারি। দেন আমি আমার চাচা সৈয়দ আবুল হাসান সবুজ মারা গেছেন, মরহুম। তো ওনার সাথে আমি দেখা করলাম এবং আমার সমস্ত কাউন্সেলিং নর্মালি আমি আমার চাচার কাছ থেকে নিতাম তখন, বড় বড় যে বিষয়গুলো। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো আচ্ছা ঠিক আছে, যাই করো সাবধানে করো। উনি খুবই লিবারাল মাইন্ডেড ছিল, উনি এমন না, উনি চিনে রাব্বানি করা অনেক ভালো হবে, কিন্তু আমাকে বলছে দেখ এটা তোর চয়েস, এখন তুই যদি যাইতে চাস তুই যা, বাট সাবধানে থাকিস। এটা হচ্ছে তার মূল বক্তব্য ছিল। জি, তার সবকিছু মিলাই দেন হচ্ছে কি আমি তখন রাব্বানির সাথে গিয়ে ফেস টু ফেস তার অফিসে গিয়ে দেখা করি। এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন শুরু। জি। তো এই শুরু পর্যায়ে থেকে আপনি তার সাথে যুক্ত হলেন, ব্যবসায়িক কার্যক্রমে তার সাথে যেভাবেই হোক সামহাও। এখন তাহলে দ্বন্দ্বটা শুরু হলো কোথা থেকে? দ্বন্দ্বটা আমি যেটা হইছি, যেটা ওর অফিসে যাওয়ার পরে, মানে যখন আমি ওর অফিসে বা অ্যাসোসিয়েশন যেটাই বলে, তো সেটা যাওয়ার পরে আমি যখন যেটা দেখতেছিলাম যে আমাকে ইউজ করা হচ্ছে, আমার যে একটা পপুলারিটি তৈরি হচ্ছিল ওইটাকে ও ক্যাশ করছে। ডেকে নিয়ে ও দেখা গেছে যে আমি আমার কাজ করতেছি, আমার ছবি তুলতেছে, আমার কনসার্ট মানে কোনো ধরনের আমার ইয়ে নাই। দেন ওর সাথে আমার কোনো রিয়েল কাজের কন্ট্রাক্ট ছিল না। ও প্রচার করে যে আমার কাজের কন্ট্রাক্ট এটা সেটা, বা আমি ওখানে কাজ করছি, বাট টোটালি ফলস। আমি আসলে ফার্স্টে ছিলাম বেনেভোল, যেটাকে স্বেচ্ছাসেবী বলে। তো তারপরে আমি লিবারাল যে প্রফেশনাল লিবারাল যেটা, এটা আমি ব্যবসা, নিজের ব্যবসা, সেই ব্যবসা থেকে ওদের ওইখানে আমি একটা ক্লাসরুম চাইছি, ক্লাসরুম দিয়ে, তো ওই ক্লাসরুম দিয়েছিল আমাকে, কিন্তু কোনো কন্ট্রাক্টে ছিল না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? কিন্তু আমি দেখতেছিলাম যে আমার ব্যাপারে প্রচুর ইনফরমেশন কালেক্ট করতেছে, লাইক আমি কই বসে আছি, কি
ফার্স্টে যে কথাগুলো ছিল যেভাবে মানে অনেক অনেক আলোচনা আছে এটা আমি হয়তো নিজস্ব লাইভে এটা বলবো হয়তো বা কিছু জায়গায় বলা হয়েছে। তো এখন আমি যখন আমি দেখতেছিলাম যে ও যেটা আমাকে প্রোভাইড করবে বলছে যে এখানে ওর এখানে গেলে আমি এটা পাবো, ওইটা 2-4 দিন প্রোভাইড করার পর থেকে আমি আর পাচ্ছিলাম না। যেমন যে ক্লাসরুমটাতে ক্লাস করাইতাম ওটা আমাকে দেওয়া হয়েছিল, দেন 3-4টা ক্লাস করানোর পরে দেখতেছি ওইখানে স্যালারি ফাইলে কাজ করে, আমি যেতে পারতেছি না, আরেকটা রুম দেওয়া হইতেছে ওইখানে স্পেস নাই, মানে নানান সমস্যা। তো তখনই বুঝলাম যে না, মানে ও আমাকে ক্যাশ করে ফেলছে, আমার যে আপটা হচ্ছিল এটা। তো দেন আমি মানসিকভাবে সরে গেলাম এখান থেকে, এবং একটা পর্যায়ে ওর সাথে আমার কমিউনিকেশন ভালো ছিল না। আমি অনেক কিছু আমার মতো করে করতাম, আমি ওদেরকে বলতাম যে এটা এইভাবে করবেন, আদারওয়াইজ হবে, আদারওয়াইজ হবে না। তো এইভাবে যখন ফোর্স করতাম তো তার ওর মধ্যে আমার মধ্যে স্বাভাবিক ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। আমি তো ওর জায়গায় গিয়ে আমি রুল করতেছিলাম একরকম, সো এই জিনিসটা হয়তো বা সে পছন্দ করে, দেন ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। আর যেহেতু কোনো কন্ট্রাক্ট ছিল না, এখন ও যদি আমাকে ক্লাসরুম দেওয়া একটা পর্যায়ে ব্যাচটা শেষ হওয়ার পর আমাকে হয়তো আর ক্লাসরুম দেওয়ার জন্য আর ফোন দিচ্ছে না, কিছুই করতেছে না, তো আমার তো আর প্রয়োজন নাই ওর সাথে গিয়ে আর কিছু করা। ওর জায়গায় থাকে, আমি আমার জায়গায় থাকি। কিন্তু ওর মাঝখানে যে বাজে কাজটা করছে, আমার সমস্ত ইনফরমেশন কালেক্ট করে ফেলছে এর মধ্যে, এবং এইটাকে এখন পর্যন্ত সে ক্যাশ করতেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি প্রায় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন অর্গানাইজেশনের বিরুদ্ধে আপনি তির্যক মন্তব্য করেন, ডিরেক্টলি নেগেটিভ মন্তব্য করেন। তো এই নেগেটিভ মন্তব্য না করতে তো গঠনমূলক সমালোচনা করে যেতে পারতো। লাইক একটা এক্সাম্পল দিই, ধরেন রাব্বানি সামার ফেস্ট কনসেপ্টটা করলো, এখন আমি দেখছি অনেক ক্ষেত্রেই আপনি এটাকে নেগলেক্ট করছেন, যেটা আপনি টাকা বা ব্যবসা সাম হওয়া আর কি। তো এটা তো আমরা তো চাইলে গঠনমূলক করলেও তো করতে পারতেন। তো এটা কি আপনারা সেই পূর্ব যে জেলের উদ্দেশ্যে কি করতেছেন, নাকি আসলে ঠিক আছে আপনার দৃষ্টিকোণ থেকে এটা তার জন্য ঠিক আছে, বা অন্যান্য ক্ষেত্রেও এটা যায়, মানে এই সমালোচনাগুলো? এইটা আপনার যেটা বুঝতে হবে যে আপনি যদি স্পেসিফিক একটা উদাহরণ দেন যে আপনি এইটার ব্যাপারে আপনি এটা বলছেন, সামার ফেস্টকে আমি একটা নাম দিয়েছিলাম, ওইটা যদি আপনি বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। ওইটা রাব্বানি করছে না করছে এটা কিন্তু ম্যাটার করে না। এটা আই এম টকিং অ্যাবাউট প্রোগ্রাম। যে প্রোগ্রামটা হচ্ছে এইটার বিভিন্ন সাইড থাকে, আমি ওই ব্যাপারটা নিয়ে কথা হয়তো বলতে পারি। ব্যাপারটা কি বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, এখন ওই প্রোগ্রামের সময়টাতে যে ব্যাপারগুলো তৈরি হয়, তো তখন সেগুলাকে নিয়ে আমার অনেকগুলো অবজারভেশন তৈরি হয়, ওইটাতে আমার মতামত আছে, ওইটা আমি দিচ্ছি। এখন ওইখানে আমি ব্যবহার করতেছি, হয়তো বা আপনার অনেক শব্দ ভালো লাগতেছে না, হয়তো বা আমার অনেক বিবরণ ভালো লাগতেছে না, কিন্তু আপনি যদি আমাকে একটু উদাহরণ দেন তাহলে ধরেন আমি সবচেয়ে ইজিলি আমি আপনাকে বলতে পারবো। ইজিলি বলতে পুরো প্রোগ্রাম নিয়ে আপনার বিভিন্ন রকম পোস্ট আছে, আমি যেহেতু নোট করে নিয়ে আসিনি, তারপর আপনারা যেভাবে সমালোচনা করেন আর কি, শুধু তার ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রে দেখি আপনার ক্ষেত্রে আমার বিষয় এরকম না, অন্যান্য ক্ষেত্রে আবার কেউ মন্তব্য করছে টাকা দিয়ে কেন করতেছি, তো অনেক ক্ষেত্রে টাকা দিয়ে হচ্ছে। রিসেন্টলি আপনি একটা দেখলাম যে আপনি পোস্টার নিয়ে সমালোচনা করছেন আর কি, যে বিশেষ করে পর্তুগালে করছে সম্ভবত, যে জেমসকে নিয়ে এই পোস্টার করছে, তারা কেন এইভাবে করলো? এক্স্যাক্টলি, এটা একটা ভালো জিনিস আপনি বলছেন, তাহলে আমি এটা একটু ব্যাখ্যা করতে পারি। অবশ্যই। যেমন মনে করেন একটা পোস্টার, এটা একটা লুক আছে, রাইট? পর্তুগাল যেমন মিলানের আজকে জেমসের কনসার্টে একটা পোস্টার গেছে, এটা দেখেন অসাধারণ পোস্টার। এখানে শিল্পী ফোকাসে থাকবে, এখানে প্রোগ্রামটা ফোকাসে থাকবে, নাম, তারপরে শিল্পী, দেন এটার মধ্যে আর্ট থাকবে, এটি কিন্তু তারপরে আয়োজক যারা থাকবে তারা একেবারে মনে করেন যে আমার মতে এটা আসলে গুরুত্বপূর্ণ না, সেটা থাকবে একদম নিচের দিকে, স্বাভাবিক, যে দেখতে সুন্দর। এটা কেন দরকার? কারণ এটা দরকার, যেটা শিল্প সেটা শিল্পর মতো হইতে হবে, এটা কিন্তু আলাদা ডেফিনেশন আছে। সো ওই জায়গাটা আমার লড়াইয়ের জায়গা, যে আমি আজকে 2015 সালে জেমস যখন ফ্রান্সে আসে, আমি জানিও না কি আয়োজন করছে, আমি কিন্তু এটা জানিও না। আচ্ছা, জেমস যখন 2015 সালে এখানে আসেন, অসাধারণ একটা প্রোগ্রাম হয়েছে, এবং ওই প্রোগ্রামটার নাম কি ছিল? লোভে জুসোরে, মানে হচ্ছে সূর্যোদয়। অদ্ভুত একটা বিষয়, আপনি এত সুন্দর নাম, এত কিছু, কি একটা কালার পোস্টারের, মানুষের মন ভরে যায়। কিন্তু আমরা দেখছি, আমাদের ভালো লাগছে, আমরা এনজয় করছি সবাই, এবং দারুণ একটা বিষয় হয়েছিল এই যে এখানে প্রোগ্রামটা হয়েছিল। তো আমাদের তো আর্ট দরকার, আমি তো আপনি গান করবেন, আপনি ইয়ে করবেন, আমরা তো এখানে টিকটক করবো না, আমরা তো এখানে বড় বড় করে আমার অ্যাসোসিয়েশন নাম এটা দিলাম বসায়, জেমসকে আমি খুঁজে পেতেছিলাম, তো একটা গ্রুপের নাম আমি এখানে দেখতেছি, আর বিশাল বিশাল এই আরো অপ্রয়োজনীয় নামটা আমি দেখতেছি, অর্থাৎ আমি বুঝতে পারতেছি যে এটা অন্য পারপাসে চলে গেছে, এখানে শিল্পটা নাই। অবশ্যই এটা একটা সমালোচনা হতে হবে, অবশ্যই এটা একটা ক্রিটিক্স হতে হবে। যারা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন গ্রুপে যুক্ত আছে ফ্রান্সে, তারা তাদের পরিচয় গোপন করে, বিশেষ করে পরিচয়গুলো হাইড করে কিংবা পরিচয় দিয়েও
আপনার বিভিন্ন রকম অশ্লীল মন্তব্য প্লাস বডি শেমিং বিভিন্ন রকম মন্তব্য করছে, এই ক্ষেত্রে এটাকে আপনি কিভাবে দেখছেন? ভয়ঙ্কর অপরাধ এটা। ফার্স্ট অফ অল, কেউ যদি আপনার যে কোনো ধরনের লিঙ্গ হতে পারে, এটা যদি তার সেটা কখনোই তার পরিচয় না। লিঙ্গ একটা মানুষের পরিচয় না, মানে মানুষ ইজ ইকুয়াল টু মানুষ, এটাই লিঙ্গ না। এবং লিঙ্গ নিয়ে আমি একটা মন্তব্য করতে পারবো না, কারণ এটা খুবই স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। এটা কোনো মানে অন্য কোনো আর কোনো রাস্তা নেই। আপনি এখানে একটা খারাপ কথা বলতে পারবেন না কারো, এবং কোনো ভালো কথাও বলার দরকার নেই। এখানে আপনারা কাজ করেন, মানে যারা করতেছে কাজ, তাদের প্রতি আপনার মন্তব্য কি? বা তাদের না, এখন বুঝছেন ব্যাপারটা হইতেছে কি, যে এই যে আমি তো আসলে বাংলাদেশের মানুষ, আমি তো দেখি যে মানুষ এখানে বাংলাদেশে একদম গোড়ার থেকে কালচারের গোড়ার থেকে বডি শেমিং, লিঙ্গ এগুলো একবারে ওতপ্রোত ভাবে জড়িত। বা এই জায়গাটা থেকে বের হন আপনারা। যদি স্টিল লিঙ্গ, এই চেহারা, লুক, তার আমাকে অনেক মানুষ অনেক আমার চেহারা লুক দিয়ে অনেক অনেক কথা বলে, আমাকে বলে আমার কিছু যায় আসে না, কিন্তু কথা হইতেছে যে আরেকজনকে করেন না, এটা করেন তো ভালো না। কারণ এটা হইতেছে যে একটা মানুষের মানে কাজটা যেটা, তার ব্যবহারটা যেটা, তার সেটা যে প্রভাব ফেলতেছে সোসাইটিতে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ওইটা নিয়ে কথা বলতে পারি, বাট ওর শরীর নয় ইয়ে না। সো যারা করতেছেন প্লিজ, আমি বুঝি আমাদের কালচারাল অনেক গভীরে এটা ইয়ে, তারপর এই যেটা নোংরা কালচার, যেটা বাজে কালচার, এটা থেকে বের না হয়ে আসতে মরে যাবে, মানে বেঁচে থাকবেন বাট মানুষ হিসাবে আর থাকবেন না। এটা কি আপনারা কি সামাজিকভাবে সমাধান করতে চান, নাকি আইনের মাধ্যমে চান, নাকি এটা জিয়ে রেখে এটা দীর্ঘদিন ভাবে চলতে থাকবে এটা চান? কোনটা আপনার দিক থেকে প্রত্যাশা? একমাত্র সমাধান আইন, একমাত্র সমাধান ফ্রান্সের টোটাল সিস্টেম, এটার বাইরে অন্য কোনো সমাধান নেই। যতই সামাজিক কথা এটা সেটা হোক, এটা সামান্য কিছু ভ্যালু ক্রিয়েট করে। ফরাসিতে একটা ওয়ার্ড ইউজ করে যে মেডিয়াশন, মানে বসা, যেটা মিডিয়ার মতো আর কি, নিজেদের মধ্যে আলোচনা করা, পারস্পরিক বোধ, এটা সুযোগ আছে। বাট সালিসি কালচার যেটা, যেমন কেউ যদি বলে ভাই আসেন আমরা আলোচনা করি, আমি তো এখানে কোনো সমস্যা দেখি না, বসলাম কথা বললাম, এটা কিন্তু এখান থেকে কোনো সমাধান নিয়ে মানে যেতেই হবে বা একটাই এটা সুযোগই নেই। এখন যদি আপনাদের সিনিয়র বা বাংলাদেশে কোনো কমিটি কেউ উদ্যোগ নেয়, হ্যাঁ, যেমন ভিডিও করবো জানি না উদ্যোগ নিবে কিনা, বা আপনার থেকে যোগাযোগ করেছে কিনা, যদি কেউ উদ্যোগ নিতে চায় বা আগ্রহী হয়, 4 থেকে 5 জন যোগাযোগ করছে। 4 থেকে 5 জন। সেক্ষেত্রে আপনারই মত, আপনি বসতে আগ্রহী কিনা বা ইচ্ছা পোষণ করেছেন কিনা? শর্তের ভিত্তিতে এটা অবশ্যই সালিশি হইতে পারবে না। এটা অবশ্যই আপনার এমন কোনো লোক থাকতে পারবে না যে হিংস্র। এটা কোন পয়েন্ট আলোচনা করতে চান এটা লোক থাকতে হবে, এবং অবশ্যই আশা করা যাবে না যে আপনি এখান থেকে একটা সমাধান নিয়ে যাবেন। এবং এইখানে কোন রকম এমন কোনো মানে আছে না যে আমরা মিডিয়াশন আইনটা দেখবো, ফরাসিতে মিডিয়াশন যখন করতে চাই কি কি করতে পারি, আমরা কতটুকু ইয়া করার অধিকার আছে, আমাদের আলোচনা করার অধিকার আছে, কতটুকু আমরা ভাবতে পারি, চিন্তা করতে পারি এবং কতটুকু কাজ করতে পারি, ওইটুকের মধ্যে থেকে যা করা করতে হবে। এর বাইরে কিছু না যে বাবা আসছিলাম তোমার এখানে, তুমি তো আমার কথা শুনলা না, এটা কোনো দিন কাজ, এটা কোনো সমাধান সিমিলার কেউ নয়। এই যে দুজনের দ্বন্দ্বের কারণে আপনারা দুজনেই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা, এবং এটার প্রভাব আপনার ব্যবসায় অবশ্যই পড়তেছে আমার যত মনে হয়। অবশ্যই। পাশাপাশি আপনাদের কারণে অন্যান্য ব্যবসায় পড়তেছে কিনা, যারা অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, এবং এই ক্ষেত্রে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে, এবং এটা কি কন্টিনিউসলি চলা উচিত বা থামা উচিত, কিংবা সমাধানের পর্যায়ে গিয়ে এটা স্বাভাবিকভাবে উভয় ব্যবসা পরিচালনা করা উচিত? কোন দিকে আপনার? সবার আগে আমি আমার ব্যবসা করতে পারবো, আমি অ্যাটাক হয়েছি, আমার এখানে অ্যাটাক করা হয়েছে, আমাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে, আমাকে গালিগালাজ করা হয়েছে। এটা হচ্ছে গিয়ে আমার ক্ষতিটা সবার আগে। আমি অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব নেই। সো যেটা আমার ব্যবসাটাকে আমার টিকানো চিন্তা করতে হবে। অলরেডি যেমন হয় কালকেও আমাকে যেতে হবে পুলিশের কাছে, আগামীকাল গ্র্যাভিটিটা চিন্তা করি। আমার ওয়াইফ, আমি অল দ্য টাইম পুলিশের সাথে এনগেজ। ওকে, এখন কালকে সকালবেলা যে অ্যাপয়েন্টমেন্ট গুলো আমার মিস হইতেছে, আমি এই পর্যন্ত কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি এটা আমি জানি। পুরা সেটারটাই আমি, অন্য কারো ব্যবসার দায়িত্ব আমি নেই। সামাজিক ব্যবসা বলতে যেটা আমি নিজে এতটা ক্ষতিগ্রস্ত যে আমি যে আসলে ওইটা ভাববো, ওইটা সুযোগটা হয় না। এটা হয়তো আমি লং টার্মে অ্যাসেসমেন্ট করতে পারবো, আমি বুঝবো সবার কি হচ্ছে। আমি এমনও দেখছি যে আমাদের কারণে অনেকের ব্যবসা বাইরেও গেছে, এটাও আমি ফিল পাইছি, বুঝতে পারছি মজা আছে ব্যবসা। ইয়েস, গুড, চালাও। এটা আমি দেখছি যে আমি নেতা হয়ে গেছে, এখন তোমরা কেউ না, এটাও আমি পাইছি। সো এখন আমি অ্যাসেসমেন্টের মধ্যে আছি, আমি হয়তো 1 মাস পর আপনারা বলতে পারবো। ঠিক আছে।
প্রিয় দর্শক, দীর্ঘ সময় আলোচনার মাধ্যমে আমরা সৈয়দ মঞ্জুর কাদের ইরফানের সাথে আলোচনা করলাম। তার না বলা অনেক কথা, ব্যক্তিগত বিষয় আলোচনা করলাম, শুনলাম তার সাথে দ্বন্দ্ব বিভেদের কথা এবং সামাজিক কার্যক্রমের কথা। আশা করি তারা এর থেকে বেরিয়ে আসবেন এবং বাংলাদেশের যে কমিউনিটিগুলো আছে সুন্দরভাবে সবাই মিলে সমাজ ব্যবসা করবে, আর যাতে আমরা আমাদের মানচিত্রটাকে কাদা ছড়াছিতে রক্ষা করে ভালোভাবে সম্মানজনক করে রাখতে পারি, একটি আদর্শিক এবং ভালো দিক ফুটিয়ে তুলতে পারি। আমরা সর্বশেষ তার কাছে শুনবো তার সমাপনী কথা। তিনি আসলে আমাদের যারা তার ভক্ত, তার অনুসারী যারা আছেন, সোশ্যাল মিডিয়াতে যারা ফলো করছেন, তার উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন। ওকে, আমি যেটা বলতে চাই, এটা প্লিজ, এটা ব্যক্তি টু ব্যক্তি দ্বন্দ্ব দেখার কোনো সুযোগ নেই। আমি কোনো স্পেসিফিক ব্যক্তির সাথে দ্বন্দ্বে নেই। ওই লোকটা কি বলতেছে এটা আমার জানার বিষয় না। ওই লোকটা যেই শান্ত হোক, রাব্বানি হোক, যেই হোক, এরা কিছু খারাপ কাজ করছে আমার সাথে, আমি সেটার এগেইনস্ট। এটা কোনো মানুষের দ্বন্দ্ব না। আমি তাদের অধিকারের পক্ষে কথা বলি। তারা যদি কোনো সমস্যায় পড়ে বা তারা বিপদে পড়ে, আমি জীবনে খুশি হই না, এটা আমার কাজ না। বুঝতে হবে। এবং তাদের যদি কি বলে কোনো ধরনের কোনো দরকার হয় এবং সেটা যদি রিয়েল ক্রাইসিস হয়, এটা নিয়ে কথা বলতে আমি রাজি আছি এবং তাদের পক্ষে দাঁড়িয়ে আমি রাজি আছি। কিন্তু আমার মেইন দ্বন্দ্বটা সেটা যার সাথেই হোক, এটা শুধুমাত্র ফ্যাক্ট, কাজ, যে কাজগুলা সোসাইটিতে প্রভাব পড়ে নানান রকম। তো কোনটা ভালো প্রভাব, এটা নিয়ে আমি প্রচুর কাজ করছি, কোনটা খারাপ প্রভাব সেটা নিয়েও আমি প্রচুর কাজ করছি, এবং এটাই আমার মূল কথা। সো ব্যক্তি তো ব্যক্তি দ্বন্দ্ব যেটা, এটা আপনাদের দেখা গেছে আমার কোনো ব্যক্তির সাথে কোনো দ্বন্দ্ব নেই, এবং দ্বন্দ্বতে আমি বিশ্বাসই করি না, কোনো ব্যক্তিগত দ্বন্দ্বে বিশ্বাসই করি না। আমার সাথে যারা হয় না তার থেকে আমি দূরে সরে যাই, বাট আমি দ্বন্দ্বে যাই না, এটা আমার কাজ না। ঠিক আছে দর্শক, আমরা বিদায় নিলাম এখান থেকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।